ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের ম্যাথামেটিক্সের সব রকমের ভিডিও ক্লাস। এখানে বিভিন্ন ধরনের বইয়ের ম্যাথামেটিক্সের বিভিন্ন ধরনের বইয়ের সমাধানও করে দেওয়া হয় খুব সহজ ও সরল পদ্ধতিতে। আমরা এই ম্যাথামেটিক্স ক্লাসে আমরা এর আগে ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শুরু করেছি মাধ্যমিক 2025-এর এবিটি এর টেস্ট পেপারস থেকে শর্ট কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করছিলাম। আমাদের টার্গেট করেছিলাম যে মাধ্যমিক এবিটি 2025 থেকে 500টা শর্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা আমরা করব। এর আগেও আমরা 5টা ক্লাস আমরা করেছি, আর এই 5টা ক্লাসের 5টা ক্লাস এখনো পর্যন্ত যারা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই যেন তারা সেই ক্লাসগুলো দেখে নেয়। আর একটা কথা বলবো, আমাদের যে ফার্স্ট ক্লাসটা হয়েছিল সেই ফার্স্ট ক্লাসের ভিডিওটা একটু অডিও ভিডিও একটু আগে পিছে হয়েছে। তার জন্য সর্বপ্রথমেই বলছি সবাইকে বলে দিচ্ছি যে সেই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবে, একটু অডিও ভিডিওটা আগে পিছে হয়েছে। বাকি তারপর থেকে সেকেন্ড ক্লাস থেকে আর কোনো প্রবলেম নেই, বাকি সবই আমাদের ঠিকঠাক আছে। যদি তোমরা এই ক্লাসগুলো করে নাও তাহলে অবশ্যই মাধ্যমিকে তোমাদের আর শর্ট প্রশ্নে যত এমসিকিউ রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, আর সত্য মিথ্যা আর সংক্ষিপ্ত প্রশ্ন যা আছে, মাধ্যমিকে তোমাদের কোনো আর অসুবিধা হবে না। তাই বলবো এই ক্লাসগুলো ভালো করে নিও। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় এবং পাশে থাকা বেল আইকনটিকেও যেন ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। আর বলবো, আমাদের এই চ্যানেলে ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের টেলিগ্রাম গ্রুপ, আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে ক্রিয়েট করা আছে। তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারো। সেখানেও আমরা আমাদের ক্লাসের নোটিফিকেশনগুলো আপলোড করে দিই। ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সেই গ্রুপগুলোতেও আপলোড হয়ে যাচ্ছে। তাই বলবো সেই গ্রুপগুলো তোমরা জয়েন করে নিতে পারো। আর আমাদের চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা ভিজিট করতে পারো, তারও লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। তবে দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাস আরম্ভ করছি। এর আগে আমরা ক্লাসে শূন্যস্থান পূরণ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর তোমার সত্য মিথ্যা ক্লাস আলোচনা করেছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে 4 দাগের আজকে আমরা এখান থেকে লেখা আছে 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা আজকে শুরু করছি। তাহলে আজকে আমাদের 1 নম্বর কোশ্চেন আমাদের কি আছে দেখি। 1 নম্বর কোশ্চেন গুলো হচ্ছে, কখন a প্লাস b তার হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব হবে? এটা হচ্ছে আজকের কোশ্চেন। বলছে কখন a প্লাস b তার হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব হবে? চারের 1 নম্বর বলছে a প্লাস b তার হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব। এটা কখন হবে? তাহলে এটা যদি আমি দেখতে যাই এটা কখন হবে, তাহলে যদি দেখি জিনিসটাকে যদি ভাঙি, বাঁ দিকে যদি আমি বাম পক্ষে যদি a প্লাস b তার হোল কিউবের সূত্র রয়েছে, এটাকে যদি আমি সূত্র ফেলি যে a কিউব প্লাস 3ab এর সূত্র কি ছিল? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আমি 3ab সেটা লিখলেও হতো, a কিউব প্লাস b কিউব প্লাস
3ab ইন্টু a প্লাস বি। এটা তো সূত্র ছিল আমাদের a প্লাস বি তার হোল কিউবের সূত্র সমান a কিউব প্লাস বি কিউব। তাহলে এখান থেকে আমি বলতে পারছি কি, এখান থেকে দেখো a কিউব প্লাস বি কিউব ডান দিকে বাম দিকে দুদিকে রয়েছে, তাহলে দুদিকে তাহলে কেটে যাবে। তাহলে আমার এখানে পড়ে থাকছে কি, পড়ে থাকছে 3ab ইন্টু a প্লাস বি সমান 0 পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি ab ইন্টু a প্লাস বি সমান বলতে পারি 0। তাহলে কি কার মান হয়, a এর মান যদি 0 হয়, a এর মান যদি 0 হয়ে যায় তখনও কি হয়ে যাবে, 0 হবে। a এর মান 0 হলে তো কি বাম পক্ষটা তাহলে কি a এর মান 0 কারণে এটা কি হবে, 0 হবে। b এর মান যদি 0 শুধু যদি b এর মান 0 করি, অথবা যদি b এর মান শুধু 0 করি তবুও 0 হয়ে যাবে, অথবা a প্লাস বি এর মান যদি 0 হয় তবুও 0 হবে। তাহলে a ইকুয়াল টু 0, অতএব বলে দিতে পারবো যে অতএব যদি a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0 অথবা a প্লাস বি সমান 0 হয়, তখন এত সমান 0 হয়, তখন বলতে পারবো যে তখন a প্লাস বি তার হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব হবে। তখনই তো সম্ভব এ হয় a এর মান 0 অথবা b এর মান 0 অথবা a প্লাস বি এর মান যদি 0 হয়, যে কোনো একটা 0 হলেই আমাদের পুরোটা কি হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি সমান হয়ে যাবে। এটা ছিল 4-এর 1 নম্বর। এবার আমরা 2 নম্বরটা দেখছি, যে 4-এর 2 নম্বর। 2 নম্বর কি বলেছে, বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে সরল সুদের, পরবর্তীটা চ্যাপ্টার রয়েছে সরল সুদের হার নির্ণয় করো। সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে সরল সুদের হারটা বলেছে, সরল সুদের হার কত হবে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে। তাহলে এরকম কোশ্চেন যদি থাকে 10 বছরের দ্বিগুণ বলেছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ, তাহলে মূলধন কি দেওয়া আছে, মূলধন তো দেওয়া নাই। তাহলে আমাকে কি করতে হবে, মূলধনটা তাহলে আমাকে ধরে নিতে হবে, মূলধনটা আমাকে ধরে নিতে হবে। যে ধরি মূলধন, ধরি মূলধন ব্র্যাকেটের মধ্যে পি সমান এক্স টাকা, পি সমান এক্স টাকা, মূলধন পি সমান এক্স টাকা ধরে নিলাম। তারপরে আমি এখানে দেওয়া আছে কি, সময়টা দেওয়া আছে 10 বছর। আর কি বলেছিল, মূলধন দ্বিগুণ হচ্ছে, যদি মূলধন পি হয় তাহলে সুদ আসলটা কত হয়ে যাবে, সুদ আসলটা মূলধন এক্স টাকা হয়, তাহলে সুদ আসলটা কত হয়ে যাবে, বলছি না 10 বছরের দ্বিগুণ, দ্বিগুণ হলে সুদ আসল হয়ে যাবে কত, সুদ আসলটা আবার কত হয়ে যাবে, সুদ আসল মানে অ্যামাউন্টটা হয়ে যাবে আমার, অ্যামাউন্টটা হয়ে যাবে কত 2x টাকা। যদি আমার মূলধন x টাকা হয়, দ্বিগুণ হবে 10 বছরের দ্বিগুণ, তাহলে মানে অ্যামাউন্ট যেটা হয় মানে সুদ আসল যেটা হবে সেটা হয়ে যাবে 2x টাকা। তাহলে সুদ আসল যদি 2x হয় তাহলে মোট সুদ কত হয়ে যাবে, সুদ আসল যদি 2x হয় তাহলে মোট সুদ আমার হয়ে যাবে কত, মোট সুদ হয়ে যাবে x টাকা, এটা হয়ে যাবে আমার মোট সুদ। তাহলে আমার মোট সুদ হয়ে যাচ্ছে x টাকা, মোট সুদ x টাকা। সময়টা কত বলেছে, সময়টা দিয়েছে কত, সময়টা বলেছে 10 বছর, সময়টা বলেছে 10 বছর। তাহলে আমাকে সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে সুদের হার সমান বলতে পারি কি, অতএব সুদের হার, সুদের হার সমান i ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি। এটাই তো সুদের হার সমান ছিল। তাহলে আই কত হচ্ছে, আই হচ্ছে মোট সুদ কত পেয়েছি x টাকা ইন্টু 100, পি কত পেয়েছি সুদ, তাহলে কি আসলও পেয়ে মূলধনও পেয়েছি x টাকা, সময়টা পেয়েছি 10 বছর। তাহলে যদি আমি দেখি, তাহলে আমার এখানকার x এর সাথে x কাটছে, এই শূন্যর সাথে শূন্য কাটলো, তাহলে আমার কত হচ্ছে, আমার হচ্ছে পড়ে থাকছে কত, থাকছে আমার 10। তাহলে সুদের হার কত পার্সেন্ট, সুদের হার হচ্ছে 10%। অতএব নির্ণয় সুদের হার, অতএব নির্ণয় সুদের হার 10%।
সুদের হার হচ্ছে আমার 10%। এটা আমরা পেয়ে গেলাম যে সুদের হার হচ্ছে আমার 10%। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটা করব। 3-এর কোশ্চেনটা কি বলেছে? 3-এর কোশ্চেনটা বলেছে ABC তিনজন একত্রে একটি ব্যবসায় 1/2:1/3:1/4 অনুপাতে মূলধন দেয়। তাদের বছরের শেষে 1300 টাকা লাভ হলে এর লভ্যাংশ নির্ণয় করো। এই কোশ্চেনটা করার আগে আমরা এর আগের একটা কোশ্চেন এর বোনাস কোশ্চেন যেটা দিতে ভুলে গেছি, এই বোনাস কোশ্চেনটা তোমরা HW করে নিবে। যে এই কোশ্চেনটা তোমরা HW করে নেবে। একটা বোনাস কোশ্চেন তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। এর আগে যে কোশ্চেন এলাম তার বোনাস কোশ্চেন যেটা আমি ভুলে গেছি দিতে, একটা বোনাস কোশ্চেন বলছে এরকম টাইপেরই একটা বোনাস কোশ্চেন তোমাদের দিচ্ছি। কোনো মূলধন যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, হ্যাঁ এটা তো করলাম, 10 বছরে দ্বিগুণ, কোনো মূলধন না, এখানে বলছে মূলধন, মূলধনটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, ওই রকম কোশ্চেন না দিয়ে অন্য একটা কোশ্চেন দিচ্ছি। এটা তো করলাম, মূলধন 9,999 টাকা, 9,999 টাকা, মূলধন 9,999 টাকা 10 বছরে, 10 বছরে 10 বছরে দ্বিগুণ হলে, 10 বছরে দ্বিগুণ হলে, 10 বছরে দ্বিগুণ হলে সুদের হার নির্ণয় করো। 10 বছরে দ্বিগুণ হলে সুদের হার নির্ণয় করো। সুদের হার নির্ণয় করো। এটা কোশ্চেনও করবে, এর অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাবে। এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন এখানে, মূলধন 9,999 টাকা 5 বছরে দ্বিগুণ হলে, 5 বছরে দ্বিগুণ হলে সুদের হার নির্ণয় করো। সুদের হার নির্ণয় করো। সুদের হার নির্ণয় করো, এই কোশ্চেনটা করবে। তাহলে এটা হচ্ছে HW কোশ্চেন। এই বোনাস কোশ্চেনটা তোমাদের জন্য HW দিলাম, তোমরা কমেন্টে এর অ্যান্সারটা অবশ্যই জানাবে। তাহলে আমরা যাচ্ছিলাম কোথায় করেছিলাম, আমরা করছিলাম 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর বলেছে ABC তিনজন একত্রে একটা ব্যবসায় এত অনুপাতে মূলধন দেয়, মূলধনের অনুপাত দিয়ে তাদের বছরের শেষে 13,000 টাকা লাভ হলে এর লভ্যাংশ কত, সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। এর লভ্যাংশ কত হবে? তাহলে এখানে যেটা দিয়েছে 3 নম্বরটা, 3 নম্বর, তাহলে ABC এর মূলধনের অনুপাত দিয়েছে A, B, C, তিনজনের মূলধনের অনুপাত, তিনজনের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান বলেছে 1/2:1/3:1/4। অনুপাত যেহেতু ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশকে অনুপাত কোনোদিন ভগ্নাংশ রাখা যায় না। তাহলে 2, 3, 4 এদের লসাগু কত হয়? 2, 3, 4 এদের আমি লসাগু নির্ণয় করব।
লসাগু কত হবে? এদের লসাগু হয়ে যাবে কত? এদের লসাগু হবে 12। 12 লসাগু হবে, লসাগু 12 হবে। তাহলে লসাগু যত হবে লসাগু দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে গুণ করে দেবে। 1/2 কে লসাগু 12 দিয়ে গুণ করবে, 1/3 কে লসাগু 12 দিয়ে গুণ করবে, 1/4 কেও লসাগু 12 দ্বারা গুণ করবে। গুণ করে এটাকে ভগ্নাংশে ভাঙবে। তাহলে যদি কাটাকাটি দেখবে এখানে 2 1 কে 2, 6 2 12, 3 1 কে 3, 3 4 12, 4 1 কে 4, 4 3 12। তাহলে এর এটা হয়ে যাচ্ছে কত? অনুপাতটা হচ্ছে 6:4:3। এটা হচ্ছে মূলধনের অনুপাতটা আমরা পেলাম। বলছে বছরের শেষে 13,000 টাকা লাভ হলে মোট লাভ হচ্ছে 13,000 টাকা, তাহলে এর লভ্যাংশ কত? অতএব নির্ণয় এর লভ্যাংশ। অতএব নির্ণয় এর লভ্যাংশ। এর লভ্যাংশ কত? এর লভ্যাংশ, এর পরিমাণ লভ্যাংশ কত দিয়েছে? এর হচ্ছে এই অনুপাতের মধ্যে এর পরিমাণ কত? 6। তাহলে 6/6 + 4 + 3 ইন্টু হচ্ছে কত আমার? 13,000। একদম আমি ভেঙে ভেঙে করাচ্ছি, যারা হয়তো অনেকে অঙ্ক করে না কিন্তু লাস্টের দিকে এসে এবিটিএ থেকে একটু প্র্যাকটিস করে মাধ্যমিক একটু অঙ্কটা পাস করার জন্য একটু হয়, তাদের জন্য এই ভিডিওটা তৈরি হচ্ছে, সবার জন্যই হচ্ছে। ওই কারণে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারবে যোগ করে। 6 4 10 3 13, 13 ইন্টু 13,000। তাহলে 13 1 কে 13, এখানে কেটে 1000 হচ্ছিল, তাহলে হয়ে যাচ্ছে কত? এর লভ্যাংশ 6,000 টাকা। এটা পেয়ে গেলাম আমরা এর লভ্যাংশ। এর লভ্যাংশ হয়ে গেল 6,000 টাকা। এবার আমরা এখান থেকে একটা বোনাস কোশ্চেন নেব। এখান থেকে একটা বোনাস কোশ্চেন। বোনাস কোশ্চেনটা হচ্ছে এই যে এখানে একটা বোনাস কোশ্চেন, বোনাস কোশ্চেন যে বোনাস কোশ্চেন হচ্ছে দুই বন্ধুর দুই বন্ধুর দুই বন্ধুর প্রাপ্ত লাভের প্রাপ্ত লভ্যাংশের দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত প্রাপ্ত লভ্যাংশের অনুপাত প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3। দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত নির্ণয় করো। তাদের মূলধনের অনুপাত নির্ণয় করো। এটা একটা বোনাস কোশ্চেন। তাদের মূলধনের অনুপাত নির্ণয় করো। মূলধনের অনুপাত নির্ণয় করো। তাহলে কিভাবে করা যায় এটা? অ্যান্সার, তাদের এদের মূলধনের অনুপাত কত হবে? তাহলে এদের কি দেওয়া আছে? লভ্যাংশের অনুপাত। দুই বন্ধুর লভ্যাংশের অনুপাত দেওয়া আছে কত? আমাকে দেওয়া আছে লভ্যাংশের অনুপাত দেওয়া আছে, লভ্যাংশের অনুপাত 1/2:1/3। তাহলে এদের মূলধনের অনুপাতটা কত হবে? মূলধনের অনুপাতটা কত হবে? তাহলে লসাগুকে আমি প্রথমে কি করব? লসাগুকে তাদের নিচের কি হরগুলোর কি লসাগু দ্বারা গুণ করব। এদের ভগ্নাংশকে এদের নিচের হরগুলো দ্বারা, হরগুলির লসাগু দ্বারা গুণ করব। হরগুলির লসাগু কত হবে? 6। 6 দ্বারা গুণ করব, 6 দ্বারা গুণ করব। একেও 6 দ্বারা গুণ করব। 2 1 কে 2, 3 2 6, 3 1 কে 3, 3 2 6, মানে হচ্ছে 3:2। এটা হলো এদের মূলধনের অনুপাত, এই লভ্যাংশের অনুপাত। আর লভ্যাংশের অনুপাত যেটা হয় সেটাই হয় কি মূলধনের অনুপাতে। লভ্যাংশ যে অনুপাতে বিতরণ করা হয় মূলধনও সেই অনুপাতে বিতরণ করা হয়, মূলধনও সেই অনুপাতে নেওয়া হয়। তাহলে অতএব মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত
তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 3:2। এই কোশ্চেনটা তোমরা করে রাখতে পারো। এবার হচ্ছে 4 নম্বর। এবার 4 নম্বর কোশ্চেন। এবার চলে যাব আমরা 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন কি বলেছে? 4 নম্বর কোশ্চেন বলেছে একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান, একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান এবং আয়তনের সংখ্যামান সমান হলে গোলকের ব্যাস নির্ণয় করো। বলেছে একটা গোলকের সমতলের ক্ষেত্রফল আর আয়তন গোলকের সমতলের ক্ষেত্রফল আয়তন বলেছে সমান হলে ব্যাস নির্ণয় করতে বলেছে, যে এর ব্যাসটা কত হবে। তাহলে 4 নম্বরে তাহলে আমরা প্রথমে আগে গোলকের ব্যাসার্ধ ধরে নেব। ধরি গোলকের ব্যাসার্ধ, সমান আর একক। এখানে তো কিছু বলেনি, তাহলে আমরা ধরে নেব আর একক। গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে গোলকের ব্যাস কত হয়ে যাবে? গোলকের ব্যাস হচ্ছে 2r একক। এটা হচ্ছে গোলকের ব্যাস। তাহলে অতএব গোলকের সমতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল, গোলকের সমতলের ক্ষেত্রফল সূত্র হয় 4πr² বর্গ একক। গোলকের সমতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। গোলকের আয়তন এবং তাহলে গোলকের আয়তন হয়ে যাচ্ছে কত? গোলকের আয়তনের সূত্র ছিল 4/3πr³ ঘন একক। আয়তনের ক্ষেত্রে কি হয়? ঘন, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ, তাহলে ঘন একক। এটা পেলাম গোলকের আয়তন। বলেছিল গোলকের সমতলের ক্ষেত্রফল আর আয়তনের সংখ্যামান সমান শর্তানুসারে 4/3πr³ সমান 4πr²। দুটো মান সমান হয়ে গেল। এখানকার 4 কেটে যাবে, পায়ের সঙ্গে পাই কাটবে। এখানে দেখো r² রয়েছে, r³, তাহলে কেটে গেল, পড়ে থাকছে r। তাহলে r সমান কোন এখানে পড়ে থাকবে কিছু নয়, 1 পড়ে আছে, r সমান 3। এটা পেলাম গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের ব্যাস, অতএব নির্ণয় গোলকের ব্যাস, গোলকের ব্যাস কত? আর এর জায়গাতে 2 বসে, মানে গোলকের ব্যাস ছিল 2r, গোলকের ব্যাস 2r একক ছিল, তার মানে হচ্ছে 3 × 6 একক। তাহলে এটা হয়ে গেল গোলকের ব্যাস। এবার একটা কোশ্চেন এখানকার বোনাস, যে কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, বোনাস কোশ্চেন বলছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে, 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাদের আয়তনের অনুপাত কত? আর তাদের আয়তনের অনুপাত কত, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই কোশ্চেনটাও খুব ভালো কোশ্চেন। আর তাদের বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে,
তাহলে প্রথমে এই কোশ্চেনটা আগে প্রথমে আগে ধরে নেবে যে ধরি, এটা ধরে নেবে যে ধরি, এর অ্যান্সারটা আমি করছি। ধরে নেবে যে ধরি গোলক দুটির ব্যাসার্ধ, ধরি গোলক দুটির ব্যাসার্ধ R1 একক এবং R2 একক। এটা হচ্ছে গোলক দুটির ব্যাসার্ধ R1 একক এবং R2 একক। তাহলে গোলকের বক্রতলে ক্ষেত্রফল দিয়েছে, তাহলে অতএব গোলকের বক্রতলে, বা ডাইরেক্ট আমি করে দিচ্ছি শর্তানুসারে কি হবে, শর্তানুসারে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4 পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই R2 স্কোয়ার সমানই হচ্ছে 1/4, সমানই হচ্ছে 1/4। তাহলে কি এখানে 4 পাই, এখানে 4 পাই কেটে যাবে, তাহলে আমার হচ্ছে কত, এখানে হচ্ছে আমার R1 বাই R2 তার হোল স্কোয়ার সমানই হয়ে যাচ্ছে কত 1/4। তাহলে R1 বাই R2 সমান বলতে পারি কি 1/2 বলতে পারি। নেগেটিভটা আমরা নেব না, পজিটিভ নিলাম। R1 বাই R2 এর মান হচ্ছে 2 হচ্ছে। তাহলে তাদের এটা R1 বাই R2 মান পেলাম। এবার বলছে তাদের কোশ্চেন বলেছিল তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। অতএব গোলক দুটির আয়তনের অনুপাত, তাহলে গোলক দুটির আয়তনের অনুপাত, তাহলে গোলক দুটির আয়তনের অনুপাত, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ যদি R1 ছিল, আয়তন কত হবে 4/3, এই আয়তন হবে কত, প্রথমটা গোলকের আয়তন হয়ে যাবে 4/3 পাই R1 কিউব ডিভাইডেড বাই দ্বিতীয় গোলকের আয়তন কত হবে 4/3 পাই R2 কিউব। এটা হয়ে যাবে গোলকের আয়তন। তাহলে আমাদের দেখো এখানে তাহলে 4/3 পাই, 4/3 এখানকার, 4/3 এখানকার, পায়ের সাথে পাই কেটে গেল। তাহলে R1 বাই R2 কে আমি বলতে পারি R1 বাই R2 তার কিউব। R1 বাই R2 মান 1 পেয়েছি, তাহলে 1/2 তার কিউব, 1/2 তার কিউব মানে 1/8। তাহলে অনুপাত হয়ে যাচ্ছে কত 1:8। এটা হয়ে গেল অনুপাত। তাহলে এই হলো তোমাদের বোনাসের কোশ্চেন অ্যান্সার। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নিয়ে কি বলেছে সেটা নিয়ে আলোচনা করব আমরা। তবে নেক্সট কোশ্চেন যাওয়ার আগে বলবো, এখনো পর্যন্ত যারা ভিডিওটা লাইক করেনি অবশ্যই লাইক করবে, এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে। বলছে এবার 5 নম্বর, 4 নম্বরটা হলো, এবার হচ্ছে আমাদের 5 নম্বর। 5 নম্বর কি বলেছে, 5 নম্বর বলছে 5x স্কোয়ার মাইনাস 26x প্লাস 5 সমান 0 বীজগুলির ওয়ানন্যকের বীজদ্বয় দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। বীজগুলি বলেছে ওয়ানন্যকের বীজদ্বয় দ্বারা গঠিত সমীকরণ, ওয়ানন্যকের বীজদ্বয় দ্বারা গঠিত সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে সমীকরণটা কি দিয়েছে, সমীকরণটা বলেছে 5x স্কোয়ার মাইনাস 26x প্লাস 5 সমান 0 ওয়ানন্যকের বীজ দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে ধরি, তাহলে এই দ্বিঘাত সমীকরণ যেটা দিয়েছে সেটার বীজগুলি ধরে নেবে, বীজগুলি আমাকে ধরে নেবে। যে ধরি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও বিটা। বীজদ্বয় আমি ধরে নিলাম আলফা ও বিটা।
তাহলে বীজদ্বয় যদি আলফা বিটা হয় তবে বলতে পারবো আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি সমান কি মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ হচ্ছে -26/x² সহগ 5। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, মাইনাসে মাইনাসে প্লাস 26 তাহলে হয়ে যাচ্ছে কত 5। আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, তাহলে বীজদ্বয়ের গুণফল হচ্ছে ধ্রুবক পদ কত 5 ডিভাইডেড বাই x² সহগ, x সহগ 5। তাহলে 5 এর সাথে 5 কাটলে এটা 1 হয়ে যাবে। এটা আলফা প্লাস বিটা, আমি আলফা ইন্টু বিটা পেলাম। আমাকে কোশ্চেনে বলেছিল ওয়ানন্নকের বীজদ্বয় দ্বারা গঠিত, তাহলে বীজদ্বয়ের অনন্যক, অতএব বীজদ্বয়ের অনন্যক হলো বীজদ্বয়ের অনন্যক বীজদ্বয়ের অনন্যকগুলি হলো বীজদ্বয়ের অনন্যক হলো অনন্যক কি হবে 1/α, 1/β। বলছে এই 1/α 1/β দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে বীজদ্বয়ের যদি অনন্যক বীজ সমীকরণটা নির্ণয় করতে হয়, তাহলে আমাকে কি এই 1/α 1/β দ্বারা সমীকরণটা নির্ণয় করতে গেলে বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল নির্ণয় করতে হবে প্রথমে। তাহলে অতএব 1/α প্লাস 1/β এর মানটা আমি নির্ণয় করে নিচ্ছি প্রথমে। তাহলে এটা হয়ে যাবে কত, লসাগু আলফা বিটা মানে বিটা প্লাস আলফা পাবো, আর যেটাই বিটা প্লাস আলফা সেটাই তো আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার মান পেয়েছি 26/5, আর আলফা বিটার মান পেয়েছি 1। তাহলে এটা বসালে এটাও পাবো কত, এর মানটাও পাবো 26/5। আর 1/α ইন্টু 1/β দেখতে যাই, তবে এটাই হয়ে যাচ্ছে 1/α বিটা, এর মান কত, আলফা বিটা মান 1, তাহলে এর মানও 1। তাহলে অতএব বীজদ্বয়ের অনন্যকগুলি দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি হলো বীজগুলির অনন্যক বীজদ্বয় দ্বারা বীজগুলির অনন্যকের বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি হলো বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি হলো দ্বিঘাত সমীকরণটি হলো x² মাইনাস 1/α প্লাস 1/β ইন্টু x প্লাস 1/α ইন্টু 1/β সমান 0। যদি x এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করছে, তাহলে x² মাইনাস 1/α প্লাস 1/β এর মান কত 26/5x প্লাস 1/α 1/β মান কত 1, এটা সমান কত 0। তাহলে এটা যদি আমি লসাগু করে কোনো গুণ করি, তাহলে এটা পাবো কত 5x² মাইনাস 26x প্লাস 5 সমান 0। এটাই হয়ে যাবে তার সমীকরণটা, এটাই পেয়ে যাবে আমরা এর সমীকরণ, বীজদ্বয়ের সমীকরণটা আমরা পেয়ে যাবে এরকম। এখানকার একটা আমি কোশ্চেন হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি, যে কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, তোমরা কোশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে HW।
এটা একটা বোনাস কোশ্চেন। বোনাস কোশ্চেনটা হচ্ছে এইচডব্লিউ কোশ্চেন। এইচডব্লিউ এই কোশ্চেনটা তোমরা প্র্যাকটিস করে নেবে। বলেছে বি মাইনাস সি, কোশ্চেনটা ভালো, বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি, যে 2b সমান a প্লাস সি। এই কোশ্চেনটা তোমরা বাড়িতে করবে। এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, প্র্যাকটিস করে রাখবে। এবার আমরা চলে যাচ্ছি তারপরে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে 6 নম্বর কোশ্চেন। এবার আমরা করব 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন কি বলেছে? 6 কোশ্চেনটা বলেছে 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান 0 হলে x প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। এটা হলে x প্লাস ওয়াই এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে বলেছে কি, এটা 2x স্কোয়ার দিয়েছিল 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান 0। এটা দিয়েছে, বলেছে এখানে x প্লাস ওয়াই এর মানটা নির্ণয় করে, এখান থেকে সমাধান করে। তাহলে x প্লাস ওয়াই নির্ণয় করতে গেলে দেখো এটাকে আমি ভাঙছি, x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাঙছি, 2xy দেখো মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কি আছে মাইনাস 4x প্লাস 4 সমান 0। এখান থেকে এটুকু দেখো কি পাচ্ছি, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, পড়ে রয়েছে কি এক্স স্কোয়ার পড়ে রয়েছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা 0 পাচ্ছি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা কি, এখান থেকে x প্লাস ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করলে আমাদের খুব সহজে হয়ে যাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেটা হচ্ছে দেখো x মাইনাস ওয়াই আর x মাইনাস 2 তাদের বর্গের সমষ্টি, x মাইনাস ওয়াই এটা একটা বাস্তব সংখ্যা, x মাইনাস 2 এটাও একটা বাস্তব সংখ্যা। বলছে দুটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি 0 হলে তারা কি ইন্ডিভিজুয়ালি তারা কি হয় 0 হয়। লিখবো যেহেতু দুটি বাস্তব সংখ্যার এর আগে আমরা পড়েছি ক্লাস 9 এ এই থিওরেমগুলো, দুটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি, বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি 0 হলে, বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে তারা কি হয়, তারা পৃথক পৃথক ভাবে কি হয় 0 হয়। মানে x মাইনাস ওয়াই এটা সমান 0, x মাইনাস 2 এবং x মাইনাস 2 এটা সমান 0 হয়। তাহলে এখান থেকে বলতে পারবো x সমান y, x সমান কত, x সমান এখান থেকে বলতে পারবো y, যে x সমান y, আর এখান থেকে বলতে পারবো x সমান 2। তাহলে অতএব বলতে পারি কি x সমান y সমান কত 2। নির্ণয় করতে বলেছিল x প্লাস y এর মানটা, এখানে আমাকে নির্ণয় করতে বলেছিল x প্লাস y এর মান, তাহলে অতএব x প্লাস y সমান 2 প্লাস 2 সমান 4। এটা হয়ে গেল 4 নম্বর কোশ্চেন। এরকম টাইপের আমি কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, যদি এরকম টাইপের কোশ্চেন
আসে তাহলে বোনাস কোশ্চেন একটা দিচ্ছি। এই বোনাস কোশ্চেন গুলো, এটাও কোশ্চেন আবার এইচডব্লিউ, একদম সহজ কোশ্চেন, এরকম টাইপের একটা কোশ্চেন তোমাদের দিচ্ছি, যেটা তোমরা বাড়িতে নির্ণয় করার চেষ্টা করবে। এক্স স্কোয়ার এরকম টাইপের কোশ্চেন এর আগে অনেক 9, 10-এ, 8, 9-এ অনেক করেছো। ওয়াই স্কোয়ার -6x - 8y প্লাস 25 সমান 0 হলে 25 সমান 0 হলে এক্স প্লাস ওয়াই সমান কত, এটা নির্ণয় করো। এটা একটা কোশ্চেন। যদি আরো এবার আমরা 7 নম্বর কোশ্চেন করব। এবার আমরা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 2 পাই 20 পাই। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 20 পাই। তার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। হলে উচ্চতা নির্ণয় করো। 4 সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 20 পাই, ব্যাসার্ধ বলে দিয়েছে 4 পাই। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ বলেছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার বলেছে। উচ্চতা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে শঙ্কুর উচ্চতা x সমান x সেন্টিমিটার। x সমান x সেন্টিমিটার আমরা ধরলাম যে শঙ্কুর উচ্চতা x সেন্টিমিটার। তাহলে শঙ্কুর আমাকে বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল হয়। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে আমাকে তির্যক উচ্চতা বার করতে হবে। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান √r² প্লাস h²। এটাই তো তির্যক উচ্চতা r² প্লাস h² হয়। এত সেন্টিমিটার এত একক হবে। এখানে এত একক লিখে দিলে সূত্র লিখবে না, একক। তাহলে √r² প্লাস r এর মান কত 4 পেয়েছি, তাহলে 4 স্কয়ার 16 প্লাস x², এত সেন্টিমিটার। এবার আমাকে বলেছে যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ছিল, তাহলে শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফল কি পাই আর এল। আর এর মান কত 4, এল কত পেয়েছি √16 প্লাস x²। এটা সমানই হচ্ছে 20 পাই। আমাকে দিয়েছিল বক্রতলের ক্ষেত্রফল 20 পাই দিয়েছিল, তাহলে 20 পাই। দেখো পায়ের সঙ্গে পাই কেটে গেল, পায়ের সঙ্গে এই পাই কাটলাম, 4 × 4, 4 × 5 = 20। তাহলে এখানে থাকছে কত, এখানে আমার থাকছে √16 প্লাস x² সমান পেয়েছি 5। উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে 16 প্লাস x² সমান 5² 25 পাবো। x² সমান 25 থেকে 16 বাদ হয়ে যাবে 9 16তে 25 হয়। x সমান পেয়ে যাবো 3। x এর মান পেয়ে যাবো পজিটিভ, নেগেটিভটা আমরা দিচ্ছি না। অতএব x সমান 3। x সমান পাচ্ছি কত 3 পাচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম কত, অতএব শঙ্কুর উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। এটা পেলাম শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। তাহলে 7 নম্বর হলো। এবার আমরা চলে যাচ্ছি এবার আমরা করব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, 8 নম্বর কোশ্চেন কি বলেছে, sin² আলফা প্লাস sin² বিটা সমান 1 হলে দেখাও যে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি।
দিয়েছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1। তাহলে আমি করতে পারি এটিকে সাইন স্কোয়ার আলফা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। সাইন স্কোয়ার আলফা মানে এটাকে আমি বলতে পারি কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার বিটা। তাহলে সাইন স্কোয়ার আলফা সমান আমরা বলতে পারি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা বলতে পারি, যে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে এই কস স্কোয়ার বলছি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটাকে বলতে পারি কস স্কোয়ার বিটাকে আমি বলতে পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা। ত্রিকোণমিতি পূরক কোণ অনুপাত থেকে এখান থেকে আমি বলতে পারি কি যে রেশিও থেকে বলতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি কস থিটা হয়। তাহলে ওইভাবে কিভাবে লিখলাম যে আমার ছিল কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় কস থিটা। এই রেশিও থেকে আমি এভাবে বলতে পারি এই সূত্র থেকে। তাহলে একই রকম ভাবে আমি বললাম এরকম ভাবে। তাহলে এখানে হয়ে গেল কি, অতএব আমি বলতে পারি তাহলে সাইন স্কয়ার আলফা সমান সাইন স্কয়ার থিটা যদি হয় তাহলে আলফা সমান এখান থেকে কি হবে 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান তাহলে কি যাবে 90 ডিগ্রি, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি তাহলে হয়ে যাবে। তাহলে এর একটা বোনাস কোশ্চেন তোমাদেরকে আমি দিচ্ছি, দুটো বোনাস কোশ্চেন দিচ্ছি। একটা হচ্ছে যে সাইন স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার ওয়াই সমান 1 হলে আলফা প্লাস এই আলফা বলছি এক্স প্লাস ওয়াই, একই রকম ভাবে এক্স এর জায়গাতে আমি শুধু বিটা জায়গাতে আলফা এক্স আর ওয়াই করে দিলাম। এটাও করে প্র্যাকটিস করবে এরকম টাইপের। এক্স প্লাস ওয়াই সমান কত, এটা না এটা দেখবে। আর একটা কোশ্চেন এখান থেকে যে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা সমান 1 হলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি প্রমাণ করো। এটা প্রমাণ করো। এই কোশ্চেনটা তোমরা এইচডব্লিউ থাকলো অ্যান্সার করবে। এবার হচ্ছে 9 দাগের কোশ্চেন। এবার আমরা 9 দাগের কোশ্চেনে যাব। 9 দাগের কোশ্চেন কি বলেছে, 9 দাগের কোশ্চেন বলছে 10 সেন্টিমিটার ব্যাসের একটা বৃত্তের কেন্দ্র থেকে যা এর দূরত্ব 3 সেন্টিমিটার হলে যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমি একটা বৃত্ত প্রথমে আগে নিয়ে নিচ্ছি। এই একটা আমি বৃত্ত নিয়ে নিলাম, যে এটা হচ্ছে অকেন্দ্র বৃত্ত। একটা বৃত্তের 10 সেন্টিমিটার ব্যাসের কেন্দ্র থেকে, বৃত্তের ব্যাস বলেছে 10 সেন্টিমিটার, যা এর দূরত্ব, তাহলে ধরলাম যে এবি হচ্ছে একটা যা, এবি হচ্ছে একটা যা। এই জায়ের দূরত্ব বলেছে, তার দূরত্ব মানে কি কেন্দ্র থেকে যেটা লম্ব দূরত্ব হবে এটাই হবে জায়টার দূরত্ব ওপি। ধরলাম ওপি হলো এই জায়ের দূরত্ব। তাহলে আমরা ধরলাম যে ধরি অকেন্দ্র বৃত্তের অকেন্দ্রীয় বৃত্তের অকেন্দ্রীয় বৃত্তের অকেন্দ্র বৃত্তের যা এবি, এবির দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অকেন্দ্র বৃত্তের এবি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অকেন্দ্র বৃত্তের আর আমি ও এ যুক্ত করলাম। অকেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান 10/2 মানে 5 সেন্টিমিটার। ব্যাস দিয়েছিল যেহেতু, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। আর ওপি সমান বলেছে দূরত্ব বলেছে 3 সেন্টিমিটার। বৃত্তের ওপি হচ্ছে এটা হচ্ছে লম্ব দূরত্ব ওপি,
যেটা দূরত্ব, ওপি হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এ ও পি এর সমকোণী ত্রিভুজ এপিও এওপি বা এপিও এর আমি নির্ণয় করব যে এপি সমান তাহলে কি হবে, ওএ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার রুট ওভার অফ ওএ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। তাহলে রুট ওভার অফ ওএ এর মান কত পেয়েছি 5, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার 25, 25 থেকে 9 বাদ 16, 16 মানে 4। এপির দৈর্ঘ্য তাহলে কি পেয়ে যাচ্ছি, 4 পেয়ে যাচ্ছি। আর আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী বৃত্তের কেন্দ্র কি হয়, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটির ওপর কি হয়, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু ওপিটার লম্ব হচ্ছে এবি, ওপি লম্ব এবি, অতএব আমি বলতে পারি যে এপি সমান পিবি। তাহলে এপির মান 4 পেয়েছি, তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। অতএব এবিটা তো যা, এবি সমান বলতে পারি এপি প্লাস পিবি, 4 প্লাস 4 8 সেন্টিমিটার। তাহলে এই হলো 9 নম্বর। এবার আমরা 10 দাগের কোশ্চেনটা করব। 10 নম্বরের কোশ্চেন আমরা করব। 10 নম্বর কোশ্চেন কি বলেছে, 10 নম্বর কোশ্চেন বলেছে ওয়াই আই সমান এক্স আই মাইনাস 5 ডিভাইডেড বাই 2। যে ওয়াই আই সমান বলেছে এক্স আই মাইনাস 5 ডিভাইডেড বাই 2, এফ আই এক্স আই বলেছে 6, বলে এক্স বার নির্ণয় করো। যেখানে এফ আই সামেশন অফ এফ আই বলেছে 10, এই জিনিসটা আমাকে দিয়েছে, সামেশন এফ আই বলেছে 10। তাহলে আমাকে দিয়েছে ওয়াই আই সমান বলেছে এক্স আই মাইনাস 5 ডিভাইডেড বাই 2, আর একটা দিয়েছে সামেশন অফ এফ আই এক্স আই সমান 6। তাহলে এক্স বার কত হবে, আর দিয়েছে আমাকে সামেশন অফ এফ আই সমান 10, এটা দিয়েছে। তাহলে আমরা যৌগিক গড় ক্রমবিচ্যুত পদ্ধতিতে যৌগিক গড়ের সূত্র আমরা জানি, সেই ক্রমবিচ্যুত পদ্ধতির সাহায্যে আমরা এটা নির্ণয় করার চেষ্টা করব। এক্স আই এফ আই এক্স আই আর এখানে দিয়েছে ওয়াই আই, দুটা ভেরিয়েবল আছে এখানে আছে। তাহলে আমরা এই যে ওয়াই আই সমান এক্স আই মাইনাস 5 ডিভাইডেড বাই 2, 2 কে ওয়াই আই সমান আমরা কি জানি, আমরা জানি ইউ আই সমান এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এর সঙ্গে তুলনা করে পাই, তাহলে এ সমান 5 বলতে পারবো, এইচ সমান 2 বলতে পারবো, এ সমান 5 এইচ সমান 2 বলতে পারবো এখান থেকে। আর ইউআই যেটা হচ্ছে সেটা হচ্ছে এর সঙ্গে তুলনা করছি, তাহলে এ সমান 5 পেয়ে গেলাম, এইচ সমান 2 পেয়ে গেলাম, আমরা এটা জানি। আর আমরা কি জানি, ক্রমবিচ্যুত পদ্ধতিতে যৌগিক গড়, ক্রমবিচ্যুত পদ্ধতিতে আমাকে এক্স বার মানে কি যৌগিক গড় নির্ণয় করতে হবে। তাহলে ক্রমবিচ্যুত পদ্ধতিতে যৌগিক গড়, ক্রমবিচ্যুত পদ্ধতিতে যৌগিক গড় এক্স বার সমান আমি বলতে পারি যে সূত্র আমাদের কি ছিল, ক্রমবিচ্যুত পদ্ধতিতে যৌগিক গড়ের সূত্র ছিল এ প্লাস সামেশন অফ এফ আই
সামেশন অফ এফ আই, এটা এফ আই ওয়াই আই আছে, এটা এফ আই ওয়াই আই, সামেশন অফ এফ আই ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। ক্রমচিত পদ্ধতির সূত্র ছিল না যে যৌগিক গড়ের সূত্র এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই, এটা ছিল না? ইউআই এর জায়গাতে ওয়াই আই করে দিয়েছে, ইউআই এর জায়গায় ওয়াই আই করে দিয়েছে, এইটুকু, আর কিছু না। এই যে ইউআই ছিল এখানে, ইউআই এর জায়গাতে ওয়াই আই করে দিয়েছে। তাহলে এ এর মান আমরা জানি, এ এর মান কত জানি, এ এর মান হচ্ছে 5 প্লাস সামেশন অফ এফ আই ওয়াই আই আর ইন্টু এইচ, তাহলে এফ আই ওয়াই আই, সামেশন অফ এফ আই ওয়াই আই কত পেয়েছি আমরা, পেয়েছি 6, তাহলে 6 ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই পেয়েছি কত 10, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 2, তাহলে 2 1 কে 2, 5 2 10, 6/5 প্লাস হবে 5, তাহলে 5 এ 5 তাহলে এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফ আই, এর মান আমরা 5 পেলাম, তাহলে আমার এখানে হচ্ছে কত, তাহলে 5 এ 5 25, 25 প্লাস তোমার 6, 25 6 31, তাহলে 31/5, 31/5, এটা হচ্ছে আমার তাহলে অ্যান্সার। তাহলে এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ আই ওয়াই আর ডিভাইড বাই সামেশন অফ এফ আই। তাহলে এই হলো ক্রমবিচিত পদ্ধতিতে অ্যান্সার। তাহলে এটা হলো 10 নম্বর কোশ্চেন। এবার চলে আসছি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি দিয়েছে, 11 নম্বর কোশ্চেন বলছে, 11 নম্বর বলেছে আর সাইন থিটা সমান এক্স আর কস থিটা সমান ওয়াই। থিটাকে অপনয়ন করতে বলেছে, থিটা অপনয়ন করতে বলেছে, তার মানে আমি বলতে পারি সাইন থিটা, এখান থেকে আমি বলতে পারি অতএব সাইন থিটা সমান এক্স বাই আর, কস থিটা সমান ওয়াই বাই আর। তাহলে আমরা কি জানি, সাইন স্কয়ার থিটা আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে সাইন থিটার মান পেয়েছি এক্স বাই আর তার হোল স্কয়ার, কস থিটার মান পেয়েছি ওয়াই বাই আর তার হোল স্কয়ার সমান 1। তাহলে এক্স স্কয়ার বাই আর স্কয়ার ওয়াই স্কয়ার বাই আর স্কয়ার সমান 1। তাহলে এখান থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আর স্কয়ার থিটা। এবার আমরা 12 নম্বর কোশ্চেনটা দেখব। এবার আমরা 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন কি বলেছে, 12 নম্বর কোশ্চেন বলছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 12 সেন্টিমিটার হলে তার পরিবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছেন। পরিবৃত্তের ব্যাসার্ধ, এখানে একটা কোশ্চেন, এখানে একটা বলা আছে যে 12 সেন্টিমিটার হবে না, এখানে করে দেবে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে। পরিবৃত্তের ব্যাসার্ধ বলতে কিরকম, যদি আমি একটা বৃত্ত নিই, যদি আমি একটা বৃত্ত নিই, যে এটা হলো একটা বৃত্ত, এর যদি আমি একটা পরিবৃত্তের ব্যাসার্ধ অঙ্কন করতে যাই, ধরলাম এ হচ্ছে পরিবৃত্তের, ধরলাম এর বৃত্তের কেন্দ্র, ধরলাম এ বি সি, এটা একটা ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের যে ত্রিভুজ এবিসি ধরি, ত্রিভুজ এবিসি এর এবি সমান 6 সেন্টিমিটার, বিসি সমান 8 সেন্টিমিটার আর এসি সমান 10 সেন্টিমিটার।
এই বাহুটা 10 সেন্টিমিটার হবে, এটা ভুল করেছে কোশ্চেন, 10 সেন্টিমিটার। তাহলে দেখো এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, প্রথমে আগে আমরা যাচাই করব যে অতএব 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান হচ্ছে কত, 36 প্লাস 64, মানে 100। 100 মানে কি এটাকে বলতে পারবো, 100 মানে এটা হচ্ছে আমার 10 স্কোয়ার, 10 স্কোয়ার। তাহলে অতএব বলতে পারছি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমানই হচ্ছে এসি স্কোয়ার। এটা তার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে এবিসি ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ, অতএব এবিসি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। অতএব এবিসি এবিসি ত্রিভুজটি এবিসি একটি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে এর অতিভুজটা কোনটা, এসি হচ্ছে অতিভুজ। এবিসি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে এসিটা হয়ে যাচ্ছে তার অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের যেটা সমকৌণিক বিন্দু হবে, সেই বিন্দু দিয়ে বৃত্তটি কি হবে, সেই বিন্দুগামী হবে বৃত্তটি। তাহলে বৃত্তটি কি হয়, সেই বিন্দুগামী হয়। তাহলে এসিটা কি হবে, এসিটা এসিটা তাহলে কি হবে, বৃত্তের আমার কি হতে হবে, তাহলে এটা হয়ে যাবে কি, তাহলে এসিটা তাহলে কি হবে, বৃত্তের ব্যাস হবে। এসিটা তাহলে বৃত্তের কি হবে, এসিটা তাহলে কি যাবে, বৃত্তের ব্যাস হবে। এসিটা তাহলে কি হবে, বৃত্তের আমার ব্যাস হবে। অতএব অতিভুজই কি হয়ে যাবে, বৃত্তের ব্যাস এবিসি সমকোণী ত্রিভুজ। অতএব অতিভুজ সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে সমকোণিক বিন্দু দিয়ে যায়, তাহলে অতিভুজ এসি সমান বৃত্তের ব্যাস। অতিভুজটাই তাহলে কি হবে, বৃত্তের ব্যাস হবে। তাহলে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ সমান 10/2। পরিবৃত্তের ব্যাসার্ধ সমান 10/2 সমান 5 সেন্টিমিটার। এই হবে এর কোশ্চেন, 5 সেন্টিমিটার। পরিবৃত্তের ব্যাসার্ধ 10 মিটার। একটা বোনাস কোশ্চেন তোমাদের এর জন্য রাখছি, বলছি। বোনাস কোশ্চেন বলছে একই রকম ভাবে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার হলে 20 সেন্টিমিটার হলে তার পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এই হলো বোনাস কোশ্চেন। এটা তোমরা কমেন্টে অবশ্যই এর অ্যান্সারটা জানাবে। তাহলে এখান থেকে আজকের মতো থাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিও যেন ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তবে আজকের মতো থাকলো এখান থেকে।